জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে তৎপর সরকার। সোমবার হতাহতদের তথ্য চেয়ে সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতাল ও ডিসিদের চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। কবরস্থান কর্তৃপক্ষের কাছ থেকে হিসেব চাওয়া হয়েছে বেওয়ারিশ মরদেহের। সোমবার চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এক মুহূর্ত সময় নষ্ট করতে চান না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়া প্রসিকিউটররা। দায়িত্বের দ্বিতীয় দিনেই দেশের সব ডিসি, এসপি, সিভিল সার্জন সহ সবার কাছে হতাহত বিভিন্ন অপরাধের তথ্য উপাত্ত চেয়ে চিঠি দিয়েছেন তারা। গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন তাদের কাছে থাকা তথ্য প্রমাণ সরবরাহ করতে। হতাহতদের দেখতে বিভিন্ন হাসপাতালও নিয়মিত পরিদর্শন করছেন তারা। শিগগিরই সমন্বয়কদের সাথেও হবে বৈঠক। আমরা বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলরদের কাছে চিঠি দিয়েছি, যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন যতটুকু হয়েছে সেখানে কতজন আহত নিহত হয়েছে তাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা চেয়েছি। একই সাথে আমরা ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আমরা আহ্বান জানিয়েছি, ভিকটিম ফ্যামিলির সাথে তাদের যোগাযোগ আছে, তারা নিজেরাও ভিকটিম, তারা তাদের এই তথ্য প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কিংবা প্রসিকিউশনের কাছে যদি পৌঁছে দেন সেটা আমাদের তদন্তের জন্য একটা বিরাট সাহায্য করবে। প্রধান কৌশলী আরও জানান, এরই মধ্যে সরকারের আইন উপদেষ্টার সাথে বৈঠক করে ট্রাইব্যুনালে বিচারক দ্রুত নিয়োগ দিতে অনুরোধ করেছেন তারা। সেটি সম্পন্ন হলে প্রধান অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যদের গ্রেপ্তারে দ্রুত পরোয়ানা চাওয়া হবে। তবে এক্ষেত্রে কোনো নিরপরাধ যেন মামলায় না জড়ায়, তেমনি জড়িত কেউ যাতে ছাড়া না পায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে প্রসিকিউটররা। কেউ গুলি চালিয়েছেন, কেউ গুলির অর্ডার দিয়েছেন, কেউ গুলি চালাতে উস্কানি দিয়েছেন, কেউ পরিকল্পনা করেছেন, কেউ উপর থেকে কমান্ড করেছেন। তো এই যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি অপরাধের সাথে সম্পৃক্ততার জন্য বিভিন্ন স্তরের আসামি থাকে। কেন্দ্রীয়ভাবে আসামিগুলো সবাই কমন হবে, আর ইন্ডিভিজুয়ালি গ্রাউন্ডে যারা পারপিট্রেট করেছেন, যারা সরাসরি গুলি চালিয়েছেন, যারা লাশে আগুন দিয়েছেন, তাদেরকে আলাদা হবে। সংবিধানের ৪৭-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে কিংবা জামিন পেতে হাইকোর্টে প্রতিকার পাওয়ার সুযোগ নেই আসামিদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি স্পর্শকাতর, যা যাচাইয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সচিবালয়ের নিজ দপ্তরে সোমবার একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে বঙ্গভবন সূত্র জানায়, অতীতে থাকলেও ওইসবের কোনো অস্তিত্ব এখন আর নেই। রাষ্ট্রপতির অর্থ পাচারের অভিযোগও নাকচ করা হয়। মালয়েশিয়ার সেকেন্ড হোম ও দুবাইয়ে রেসিডেন্সি নিয়ে সমালোচনা ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক পোস্টে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের কিছু তথ্য তুলে ধরেন। এ বিষয়ে বঙ্গভবন সূত্র জানায়, শপথ নেয়ার আগে 2022 সালে মালয়েশিয়ার সেকেন্ড হোম, দুবাইয়ে রেসিডেন্সি বাতিল করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মালয়েশিয়ায় সেকেন্ড হোম কেনার টাকা দেশ থেকে পাঠানো হয়নি। 1.5 লাখ রিঙ্গিত তার বন্ধুর এজেন্সি পরিশোধ করে। পরে সেকেন্ড হোম বাতিল করার পর এজেন্সি টাকা ফিরিয়ে নেয়। ওই সময়ে তিনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্পর্শকাতর বিষয়টি দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের। প্রয়োজনে সবশেষে যুক্ত হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা তো আমি তো স্পেকুলেশনের ভিত্তিতে ফরেন মিনিস্ট্রি কিছু করতে পারবে না। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এর মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। রাষ্ট্রপতি হওয়ার আগে 5 বছর দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে বঙ্গভবনে সেনাপ্রধান এ সাক্ষাৎ করেন বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন তিনি। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকার কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলে মন্তব্য করেন তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। এই ভূখণ্ডে বারবার স্বাধীনতা এলেও মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারেনি। 24-এর স্বাধীনতা যেন দেশকে সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে রাজধানীর কাকরাইলে 14 গ্রাম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখন সবার আগে দরকার সংস্কার। জানান, ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থে কাজ করার এখনই সময়। দেশে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে জানিয়ে এই জামায়াত নেতা বলেন, সজাগ থেকে লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ছাত্র জনতা অভ্যুত্থানে নিহত আহতদের ভুলে গেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। সংস্কারের উদ্যোগ নিতে হবে। সেই সংস্কার শাসকদের প্রথমে মানসিক সংস্কার, সেই সংস্কার সিস্টেমের সংস্কার। অতিরিক্ত 60,000 কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে, সহনীয় পর্যায়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি, শুধু মুখ বদল হয়েছে। এ ব্যাপারে সরকার আরও কঠোর হবে জানিয়ে হুঁশিয়ারি দেন অর্থ উপদেষ্টা। এদিকে পণ্যের সরবরাহ বাড়ানো সহ দাম সহনীয় রাখতে ভোজ্য তেল ও রাইস ব্র্যান্ড আমদানির কথা জানান তিনি। আপনারা জানেন তো মূল্যস্ফীতিটা কেন বাড়লো? টাকা ছাপিয়েছেন, 70,000-60,000 কোটি টাকা দিয়েছে খরচ করে। এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। তেজগাঁওয়ের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার করার প্রায় 7 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। এর আগে বেলা 12টা থেকে 6 দফা দাবিতে 7 রাস্তার মোড়ে অবরোধ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ সড়কটি সহ রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার বেলা 12টার দিকে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা 6 দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবি, 2021 সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি এবং উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না, এমন 6 দফা দাবি তাদের। আমি কেমিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমাদের যখন ল্যাব থাকে, আমাদের ডিপার্টমেন্টের যিনি আসে উনি এই সম্পর্কে কোনো অবগত নেই। উনি সার্টিফিকেট কখনো দেখেই নাই। ওই লোকটা কীভাবে আমাকে সার্টিফিকেট বিক্রিয়া শেখাবে? আমাদের 3 মাসে সেমিস্টার শেষ করে, আমরা 9টা 10টা করে বই প্রতি 3 মাসে কিভাবে শেষ করব? আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়াই হতো আগে, তাহলে আমরা রাজপথে আসতাম না। আমরা রাজপথে আসছি, আমাদের দাবিগুলো মানা হয় না বা আমরা সমন্বয়কদের কাছেও গিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে ভ্যালু করে না। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানীর যান চলাচল, দেখা দেয় তীব্র যানজট। তেজগাঁওয়ের পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন, হাতিঝিলের আশপাশেও তৈরি হয় তীব্র যানজট। আমরা দাবির কাছে আটকে গেছি, কারণ আমি ওই দাবির থেকে কেন যে মুক্তি করবো ভাই, একজনের তো মুক্তি পাইছি, না দাবির কাছে আটকে গেছি ভাই। পুরো রাস্তাটা এরকম জ্যাম, এই গাড়ি সব বন্ধ হয়ে আছে, যেতে পারতেছে না কেউ। বেশি অসহায় অবস্থায় আছে হলো এই যে মেয়েরা, মহিলারা। না খায় বাচ্চাগুলো গাড়ির ভিতরেই পড়ে আছে। এটাই হলো মনে করেন দেশের নিয়ম। হাজার হাজার জনগণ পড়ে রয়েছে, এটার কোনো দেখা দেখি নাই, তাদের দাবিটাই আগে। সড়কে যানজট তৈরি হলেও তা নিরসনে কোনো পদক্ষেপ দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ঢাকা। উপাচার্যের ক্ষমতা কমানো, গণরুম বিলুপ্ত ঘোষণা সহ প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। একই সাথে ঢাবির নিয়ন্ত্রণ থেকে 7 কলেজকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। উপাচার্য জানান, এসব প্রস্তাব পর্যালোচনা করা হবে। শিক্ষা ব্যবস্থায় সংস্কার নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ভাবনা বিষয়ে সোমবার আলোচনা সভা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ করা যাবে না, পদোন্নতির প্রক্রিয়াও পরিবর্তন দরকার। এছাড়া গবেষণায় বরাদ্দ বাড়ানো, একজন শিক্ষককে একাধিক পদে না রাখা, ভিসির ক্ষমতা কমানো সহ কয়েকটি প্রস্তাব দেয়া হয়। লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি, পেশি এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, পেশি শক্তি এবং সন্ত্রাস নির্ভর এবং সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জানান, বিশ্ববিদ্যালয় তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স এটা কি আমরা আসলে কখনো করতে পেরেছি? আমরা শিক্ষকরা বলছি, আমার শিক্ষকদের পাশ থেকে, আমরা কি বিশ্ববিদ্যালয়ের যে 73 অর্ডিন্যান্স সেটা কি খুব বেশি মিসইউজ করিনি? বক্তাদের প্রস্তাব পর্যালোচনার আশ্বাস দেন উপাচার্য। এ মাসের শেষেই ক্লাস শুরু হবে বলেও জানান তিনি। এর মধ্যে আমরা আরও কিছু উদ্যোগের কাজ দেখেছি, যারাও কিছু পরামর্শ দিচ্ছেন। সবগুলো মিলিয়ে যদি আমরা একটা রিভিউ কমিটি টাইপ কিছু করতে পারি কিনা, এটাও আপনাদের একটু বিবেচনা থাকা দরকার, যাতে আমাদেরকে হয়তো একটু একসাথে মিলিয়ে কমন থিমগুলো নিয়ে একটা দুটো যেভাবে আমরা ঐক্যমত্য তৈরি করা সম্ভব সেটি নিয়ে কিছুটা এগিয়ে যাওয়া। ভয়ের অপসংস্কৃতি ভেঙে বৈষম্যহীন ও নিপীড়ন মুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয় আলোচনায়। যখনই কোনো অনুষ্ঠান হয়, আমি নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠাকুরগাঁও সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি কিশোরের মরদেহ ফেরত দিতে রাজি হয়েছে বিএসএফ। বিকেলে বিজিবির সাথে পতাকা বৈঠক শেষে মঙ্গলবার মরদেহ ফেরত দেওয়ার কথা জানায় তারা। ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, ভোরে ভারতে অনুপ্রবেশের সময় জয়ন্তকে গুলি করে ভাঙ্গাপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় ওই কিশোরের বাবা সহ 2 জন। পরে মরদেহ নিয়ে যায় তারা। এ ঘটনায় পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। গুলিবিদ্ধ 2 জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়। এ নিয়ে গত 1 মাসে বিএসএফ এর গুলিতে 3 জন বাংলাদেশি নিহত হয়েছে। আমাদের পক্ষ থেকে যেভাবে শক্তভাবে জানানোর কথা, প্রতিবাদ জানানো, এগুলো আমরা করলাম। আর আমরা কখনো ছাড় দেইও নাই, দিবও নাই বিষয়গুলো। ঢাকা দিল্লির ভালো সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অন্তরায় সীমান্ত হত্যা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারতকেই এগিয়ে আসতে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই প্রতিবাদের 3 দিনের মাথায় সোমবার ঠাকুরগাঁও বালিয়াকান্দি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় বাংলাদেশি এক কিশোর। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে নিরস্ত্র ব্যক্তিদের ওপর মরণাস্ত্র ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্ত রক্ষায় ভারত দেশভেদে ভিন্ন নীতি অবলম্বন করছে বলেও অভিযোগ তাদের। যে 2 কিলোমিটারের মধ্যে তারা কোনো অস্ত্র আনবে না, তাই যদি হতে পারে এবং চীনের সাথে যদি হতে পারে, তাহলে সেই ধরনের চিন্তাভাবনা কেন বাংলাদেশের সাথে করে না? কেন একেবারে লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে, যেগুলো আমার মনে হয় পরিবর্তন করা দরকার এবং পরিবর্তনের প্রথম দায়িত্বটা তাদেরই নিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2 দেশের মধ্যে যখন সম্পর্কের সোনালী অধ্যায়ের কথা বলা হতো, তখনও সীমান্ত হত্যা হয়েছে এবং এখনও তা বন্ধ হয়নি। আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই, এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। এবং আমরা চাই যে সম্পর্কটা একতরফা হওয়ার কোনো প্রয়োজন নেই, দ্বিপাক্ষিক সম্পর্ক। উপদেষ্টা আরও বলেন, সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিরূপ প্রভাব ফেলে। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই 2 দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু 2 দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে একটা রিপারকাশন হয় এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। ভারতের 2 রাজ্যে অস্থিরতা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন,
এই জন্য বাংলাদেশ সীমান্তে এখনই বাড়তি সতর্কতা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ কাউন্টিতে সমারসেটের বিপক্ষে 4 দিনের ম্যাচে সারের হয়ে অভিষেক হলো সাকিব আল হাসানের। পাকিস্তান থেকে অন্যরা দেশে ফিরলেও সাকিব গেছেন ইংল্যান্ডে। একটি 4 দিনের ম্যাচ খেলতে সারের সঙ্গে চুক্তি হয়। সমারসেটের বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন উইন্ডিজ পেসার কেমার রোচ। ছিলেন কোচ অ্যালেক্স স্টুয়ার্টও। টস জিতে ব্যাটিংয়ে সমারসেট, নিজের 22তম ওভারে উইকেট পান সাকিব। 49 রান করা টম অবেলকে বোল্ড করেন তিনি। 15 সেপ্টেম্বর শান্তর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল যাবে ভারতে, সেখানেই দলের সঙ্গে যুক্ত হবেন সাকিব। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের জন্য দোয়া মাহফিল করায় সৌদি আরবে আটক হয়েছেন 8 জন বাংলাদেশি। তাদের মুক্তি এবং কাজে বহালের জন্য সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন স্বজনরা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে গত 16 আগস্ট সৌদি আরবে দোয়া মাহফিল ও আলোচনার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। মাহাইল ও আবাহাতে দোয়া মাহফিলে যোগ দেন 2 শতাধিক প্রবাসী কর্মী। সৌদি আইন ভেঙে জমায়েতের অভিযোগে আয়োজক কমিটির 8 বাংলাদেশিকে আটক করে স্থানীয় পুলিশ। আটক বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে সৌদিতে ব্যবসা করছেন। এর মধ্যে জয়নাল আবেদিনের 5টি চেইন শপ রয়েছে। সেলিমুল ইসলাম সুপার শপ ছাড়াও পেট্রোল পাম্পের মালিক। অন্যদের ব্যবসা প্রতিষ্ঠানেও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন 3 শতাধিক বাংলাদেশি। প্রবাসে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে জীবিকার পথ গড়ে তোলা এই কর্মীদের দেশে ফেরত পাঠানোর শঙ্কায় এখন স্বজনরা। ওনাদেরকে যদি সফরে পাঠিয়ে দেওয়া হয়, আমাদের পরিবার সহ যারা ওখানে কাজ করে সবাই ক্ষতিগ্রস্ত হবে। বাবা আবার আমার অসুস্থ, লাস্ট 2 বছর আগে বাবা 2বার স্ট্রোক করে, বাবার হেলথ কন্ডিশন অনেক খারাপ। আটক বাংলাদেশিদের মুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইছেন তারা। বিভিন্ন আত্মীয়স্বজনের মাধ্যমে এবং ওই 8 জনের প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের মাধ্যমে জানতে পেরেছি যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সৌদি আরবে যারা আটক হয়েছেন, এই আটককৃত প্রবাসীর পরিবার এই স্বাধীনতার ফল পাচ্ছে না। সৌদিতে আটক এই বাংলাদেশিদের 7 জনই চট্টগ্রামের, 1 জন বান্দরবানের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করার অভিযোগে 222 জন বাংলাদেশি সহ 228 জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার দেশটির কেদার রাজ্যের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযোগে বলা হয়েছে আটককৃতরা এক প্রতিষ্ঠানে কাজ করার ভিসা নিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করেছে। বাংলাদেশি ছাড়া আটককৃতদের মধ্যে 5 জন চীনা এবং 1 জন ভারতীয় নাগরিক রয়েছে। এছাড়া রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক জানান, জড়িত কর্মসংস্থান সংস্থাগুলো একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তন করে আসছিল। একই সাথে কোনো কর্মসংস্থান মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধিত কিনা তা নিশ্চিত হওয়ারও আহ্বান জানান তিনি। ব্যক্তির সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন স্থগিত করা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার বাইরে গিয়ে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট কোম্পানির হিসাবের লেনদেন স্থগিত করেছে। এর ফলে অনেক প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মীদের বেতন পরিশোধ ও কিছু ক্ষেত্রে আমদানি রপ্তানি সংশ্লিষ্ট লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ ধরনের কাজ অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। ভোগান্তিতে পড়তে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা, যা মোটেই কাম্য নয় বলছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোনো কোম্পানির ব্যবসায়িক হিসাবে হস্তক্ষেপ বা বন্ধ করার নির্দেশ দেয়নি বাংলাদেশ ব্যাংক। 1 অক্টোবর থেকে সারা দেশের সুপার শপে পলিথিন ও পলিপ্রোপিলিনের ব্যাগ ব্যবহার করা যাবে না। সোমবার সচিবালয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামী মাস থেকে সুপার শপে পলিথিনের ব্যাগে কোনো পণ্য ক্রেতাদের আর দেয়া যাবে না। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। 15 সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ বার্তা
ব্যাপকভাবে প্রচার করা হবে বলেও জানান তিনি। পত্রিকায়ও গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় 1 সপ্তাহের মধ্যে সব সুপার শপের সঙ্গে বসে পাটের শপিং ব্যাগ সরবরাহ নিশ্চিতে ব্যবস্থা নেবে। চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট 57 ব্যক্তি ও কোম্পানির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের নামে থাকা 6 ব্যাংকের 2 শতাধিক অ্যাকাউন্টে গত 5 বছরে লেনদেন হয়েছে 1,09,000 কোটি টাকা। এখনো জমা আছে 26,000 কোটি টাকা, যদিও খোদ এস আলমের হিসাবে আছে মাত্র 5.5 লাখ টাকা। বিতর্কিত ব্যবসায়ী এস আলম পরিবারের সদস্যদের 5 বছরের লেনদেনের তথ্য জানতে সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় কর অঞ্চল 15। এরই মধ্যে তথ্য দিয়েছে বেশিরভাগ ব্যাংক, যেখানে 6 ব্যাংকে এস আলম পরিবারের নামে মিলেছে 57 ব্যক্তি ও কোম্পানির তথ্য। এসব কোম্পানির একটি এস আলম কোল্ড রোল্ড স্টিল মিল। গত 5 বছরে এই কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় 84,000 কোটি টাকা। এখনও আছে 5,500 কোটি টাকা। কর কর্মকর্তাদের ধারণা, এস আলমের বেশিরভাগ ঋণের টাকা এই হিসেবে জমা হয়, পরে ধীরে ধীরে বের করে নেওয়া হয়। এস আলম ভেজিটেবল কোম্পানির অ্যাকাউন্টে ঢোকে 7,500 কোটি টাকা, এখন আছে 4,500 কোটি টাকার বেশি। সুপার এডিবল কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় 5,500 কোটি টাকা, এখনও আছে 4,500 কোটি টাকার বেশি। গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন কোম্পানির অ্যাকাউন্টে আছে 3,600 কোটি টাকার বেশি। এস আলম ট্রেডিং কোম্পানিতে আছে 5,500 কোটি টাকা। কোন কোন প্রসপেক্টিভ ট্যাক্স ফাঁকিবাজ যারা, তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব, এবং আমার ধারণা যে এখান থেকে কেউই ছাড় পাবে না, সবাইকে আলটিমেটলি আমরা ট্যাক্স নেটের আওতায় আনবো। এবং তার পরিবারের সদস্যদের মধ্যে ব্যাংক লেনদেনে সবচেয়ে এগিয়ে এস আলমের ভাই আব্দুল্লাহ হাসান। গত 5 বছরে তার অ্যাকাউন্টে জমা হয় 900 কোটি টাকা। আগের জের সহ এখন আছে 1,500 কোটি টাকা। তবে খোদ এস আলম আছেন শূন্য অবস্থায়। তার অ্যাকাউন্টে 20 কোটি টাকা ঢুকলেও আছে মাত্র 5.5 লাখ টাকা। কর কর্মকর্তারা জানান, বাকি প্রতিষ্ঠানের তথ্য পেলে লেনদেনের পরিমাণ আরও বাড়তে পারে। সব তথ্য পাওয়ার পর কর ফাঁকি ও সংশ্লিষ্ট নানা অপরাধ অনুসন্ধান করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় নির্মাণাধীন ফতে আলী সেতু এখন গলার কাটা। নির্ধারিত সময় পার হলেও শেষ হয়নি সেতুর অর্ধেক কাজও। ঝুঁকি নিয়ে চলাচল করছে 4 উপজেলার কয়েক হাজার মানুষ। কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। আগামী জানুয়ারিতে কাজ শেষ করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পূর্ব বগুড়ার সাথে সংযোগ সুগম করতে করতোয়া নদীর উপরে ফতে আলী সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু হয় 2023-এর জানুয়ারিতে, আর শেষ হওয়ার কথা ছিল এবছরের 30 জুন। তবে নির্ধারিত সময়েও শেষ হয়নি নির্মাণ কাজ। নদী পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে পার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। পরীক্ষার সময় দেখা যায় যে এই সাঁকো দিয়ে পার হতে গেলে অনেক জ্যাম পড়ে যায়, লোকজনের ভিড়াভিড়িতে ঠিক সময় আমরা পরীক্ষার হলে প্রেজেন্ট থাকতে পারি না। মানুষ এখানে পার হয়ে যাচ্ছে। এই কালকে একটা দুর্ঘটনা, আমি যাতেই এক মুরব্বী পড়ে গেছে, এখানে ভেঙে পড়ে গেছে, কাদর ভিতর পড়ে। প্রায় আপনার 2 বছর হলো এটার কার্যক্রম চলছে, তো এটা আসলে ওইভাবে জোরালোভাবে আমার মনে হয় যে কর্তৃপক্ষ এখানে নজর দিচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগ জানায়, ভূমি অধিগ্রহণ, নদী খনন সহ নানা জটিলতায় সেতু নির্মাণ সময় বেড়েছে। আগামী বছর জানুয়ারিতে সেতুর কাজ শেষ করার আশা এই কর্মকর্তার। আমরা আশা করি যে এই সেতুর নির্মাণ কাজ, যেটা এবছরের মে মাস ছিল, সেটাকে বর্ধিত করে আমরা আগামী জানুয়ারি মাস পর্যন্ত নিয়েছি। এই 2025 সালের জানুয়ারির মধ্যেই আমাদের এই ফতে আলী সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। 19 কোটি 83 লাখ টাকা ব্যয়ে ফতে আলী দৃষ্টিনন্দন সেতুটি হবে 40 ফুট প্রশস্ত। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।